আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলান ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। দেশে ফিরে বাবা মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে ধন্যবাদ জানিয়ে সংসদের সর্বসম্মতিতে প্রস্তাব গৃহীত হয়। আলোচকদের মতে তারেক রহমানের প্রথম বিদেশ সফর পররাষ্ট্রনীতির বেঞ্চমার্ক। আর প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন দেশ ও জনগণের। মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফেরার পর শনিবার সকালে জিয়া উদ্যানে বাবা মার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, দোয়া করেন প্রয়াত বাবা মার জন্য। পরে যোগ দেন সংসদ অধিবেশনে। তার আগেই মালয়েশিয়া ও চীন সফরে অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাব উত্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এতে অংশ নেন অর্থমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, এ সফরে যা কিছু অর্জন তা দেশ ও জনগণের। দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে কণ্ঠভোটে সর্বসম্মতিতে গৃহীত হয় ধন্যবাদ প্রস্তাবটি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলা যেন মৃত্যুপুরী। তৃতীয় দিনেও ধ্বংসস্তূপের নিচে আটকা হাজারো মানুষ। তাদের জীবিত উদ্ধারের অলৌকিক কোনো ঘটনার অপেক্ষায় স্বজনরা। দুটি ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত 920 জনে, নিখোঁজ প্রায় 51,000। ধ্বংসস্তূপের ওপর বসে মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ। আরেক পাশে এই কিশোর হাতের কাছে যা পেয়েছেন তা নিয়ে কংক্রিট স্তূপ থেকে সরিয়ে দেখছেন কোথাও আছে কিনা তার প্রিয় মা আর ছোট ভাই। ভেনেজুয়েলার ভূমিকম্প কবলিত এলাকায় এমন দৃশ্য চোখে পড়ছে সবখানে, যেখানে সময়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে সাধারণ মানুষ আর উদ্ধারকর্মীরা। দুদিন পেরিয়েছে ভয়াল জোড়া ভূমিকম্পের। যারা চাপা পড়ে আছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ হয়ে আসছে ক্ষীণ। মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, থার্মাল ক্যামেরা ও বিশেষ কল অ্যান্ড লিসেন প্রযুক্তি। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। অন্তত তাদের কোনো খোঁজ পেলেও শান্তি পেতাম। আমরা বিশ্বাস নিয়েই খুঁজে যাচ্ছি। মানুষ বলছে ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের কান্না আর চিৎকার শোনা যাচ্ছে। তাই জীবিত কাউকে খুঁজে বের করতে আমরা সব ধরনের প্রযুক্তি ব্যবহার করছি। শক্তিশালী দুই ভূমিকম্পে লণ্ডভণ্ড হওয়ার পরদিন দেশটির উত্তর উপকূলে আরও 4.9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। নতুন এই কম্পন আরও বাড়িয়ে দেয় মানুষের আতঙ্ক। এরই মধ্যে আগের দুই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 1000 ছুঁই, নিখোঁজ অর্ধলক্ষাধিক। এদিকে ক্ষুধা আর হতাশা থেকে লাগুয়েরার একটি গুদাম ও দোকানে লুটপাটও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা সরকার। ভেঙে পড়েছে হাসপাতালগুলো, জরুরি চিকিৎসা চলছে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে। চিকিৎসকদের অভিযোগ, দুর্যোগের আগেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট ছিল। এখন সে সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, মেক্সিকো, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও সালভাদর সহ বিভিন্ন দেশে উদ্ধারকারী দল চিকিৎসক, ওষুধ ও ত্রাণ পাঠিয়েছে।
ইতোমধ্যে শত শত আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভেনিজুয়েলায় পৌঁছেছেন। তবুও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা থামছে না স্বজনদের। কারো চোখে আশার আলো, কারো চোখে শুধু অশ্রু। কারণ প্রতিটা মুহূর্তের সাথে ফিকে হয়ে যাচ্ছে জীবিত কাউকে খুঁজে পাওয়ার শেষ আশাটুকু। ঋতু সাহা, চ্যানেল 24। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 789 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 615। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 11,594 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 98,266 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 81,955 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 78,287 জন। রাজধানীর কাঁটাবনে একটি আবাসিক ভবনে আগুন লেগে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 1টার দিকে আগুনের খবর পান তারা। পরে 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল ও আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হলেও বাঁচানো যায়নি। নিহতরা একটি আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানে সহকারী হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে। ভবনটির 12 ও 13 তলায় ল ফার্ম দুটির চেম্বার রয়েছে, সেখানেই থাকতেন তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করার পর দেখা যায় যে 12 D1-এর ভিতরে, ওয়াশরুমের ভিতরে 2 জন 25 বছরের যুবক আটকা পড়া অবস্থায় ছিল। তাদেরকে দ্রুত রেস্কিউ করে আমরা তাকে হাসপাতালে প্রেরণ করি। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। ইতালির রাজধানী রোমে একটি বাসায় স্ত্রী, মেয়ে সহ প্রবাসী বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। নিহত পরিবার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল না বলে জানা গেছে। ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছে। স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। রহস্য উদ্ঘাটনের সব দিক বিবেচনা নিয়ে চলছে তদন্ত। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্তের সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। প্রধানমন্ত্রী তখন বললেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব এই সরকারকে দিয়েছে। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমি আমার অবস্থান আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর